দেশের ভেতরেই যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার ভার্জিনিয়ার কোয়ান্টিকো মেরিন কোর মিউজিয়ামে উচ্চপদস্থ সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে দেয়া ভাষণে একথা জানান তিনি। দেশের অপরাধপ্রবণ শহরগুলোকে সেনাদের প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে বিবেচনা করা হবে বলেও সতর্ক করেন ট্রাম্প। জাতীয় নিরাপত্তা নিশ্চিতে দেশের সামরিক বাহিনীর সদস্যদের বীরোচিত ভূমিকার কথা স্মরণ করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, প্রথম মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পর দেশের সামরিক বাহিনীকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিল তার প্রশাসন। মঙ্গলবার ভার্জিনিয়ার কোয়ান্টিকো মেরিন কোর মিউজিয়ামে শতাধিক উচ্চপদস্থ সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে দেয়া ভাষণে ট্রাম্প জানান, দেশের অর্থনৈতিক অগ্রগতি বিষয়ে দুশ্চিন্তার দিন শেষ হয়েছে। দ্বিতীয় মেয়াদে ওভাল অফিসে প্রবেশের পর থেকে দেশের সার্বভৌমত্ব রক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসছেন জানিয়ে ট্রাম্প বলেন, প্রায় 350 বছর ধরে গালফ অফ আমেরিকার নিয়ন্ত্রণ নিজেদের কাছে থাকলেও গালফ অফ মেক্সিকো হিসেবে নামকরণ করাটা বিব্রতকর। দেশের ইতিহাসকে বিকৃতির হাত থেকে রক্ষার উদ্যোগ নেয় ওয়ার সেক্রেটারি পিট হেগসেথের প্রশংসা করেন ট্রাম্প। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় তার প্রশাসনের বিভিন্ন উদ্যোগের কথা জানিয়ে ট্রাম্প বলেন, গত 9 মাসে বিশ্বের বেশ কিছু রক্তক্ষয়ী যুদ্ধের মীমাংসা করা সম্ভব হয়েছে। গাজাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে চলমান 3000 বছরের সংঘাত নিরসনে তার প্রশাসন সফলতার দ্বারপ্রান্তে পৌঁছেছে বলেও জানান ট্রাম্প। 2020 সালের প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপি না হলে ইউক্রেন যুদ্ধ শুরু হতো না জানিয়ে ট্রাম্প বলেন, মধ্যপ্রাচ্যের শান্তি প্রতিষ্ঠায় সফল হলে অন্যান্য যুদ্ধক্ষেত্রেও একইভাবে সাফল্য আসবে। বিগত বাইডেন প্রশাসন আফগানিস্তান বিষয়ে লজ্জাজনক সিদ্ধান্ত নিয়েছিল বলেও সমালোচনা করেন ট্রাম্প। দেশের অভ্যন্তরে শান্তি বিনষ্টকারী বিদেশি সন্ত্রাসীদের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেন প্রেসিডেন্ট ট্রাম্প। দেশের বিভিন্ন অপরাধপ্রবণ শহরে যেসব সেনা সদস্য দায়িত্ব পালন করেছেন তাদের ধন্যবাদ জানিয়ে ট্রাম্প বলেন, এসব শহরকে সামরিক বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে বিবেচনার নির্দেশ দিয়েছেন। We should use some of these dangerous cities as training grounds for our military, National Guard, but military. ট্রাম্প বলেন, বিশ্বের বিভিন্ন যুদ্ধক্ষেত্রে পোশাকধারী শত্রুর বিরুদ্ধে লড়াই করা সহজ হলেও দেশের ভেতরে সাদা পোশাকধারী শত্রুর বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হচ্ছে। ভিনদেশি সন্ত্রাসীদের হাত থেকে দেশের সীমান্ত রক্ষায় কয়েক ট্রিলিয়ন ডলার খরচ করতে হচ্ছে জানিয়ে ট্রাম্প বলেন, দেশের ভেতরের শত্রুদের বিরুদ্ধেও লড়াই জারি রাখতে হবে। While America is under invasion from within, we're under invasion from within. বিশ্বের বিভিন্ন দেশে দায়িত্ব পালন করা আমেরিকার সামরিক বাহিনীর শত শত জেনারেলকে জরুরি তলব করে দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 1 ঘন্টারও বেশি সময় ধরে দেয়া বক্তৃতায় প্রতিপক্ষের বিরুদ্ধে রাজনৈতিক আক্রমণ, ক্ষোভ প্রকাশের মাঝেই দেশের বিভিন্ন শহরে সেনা মোতায়েনের বিষয়ে সামরিক কর্মকর্তাদের বার্তা দিয়েছেন তিনি। We should use some of these dangerous cities as training grounds for our military, National Guard, but military. ট্রাম্পের এমন বক্তব্যে উদ্বেগ প্রকাশ করেন সাবেক এয়ারফোর্স সেক্রেটারি ফ্র্যাঙ্ক কেন্ডেল। A submarine or two, I won't say about the two, over to the coast of Russia, just to be careful, because we can't let people throw around. তিনি বলেন, ট্রাম্প তার বক্তব্যে বামপন্থী ডেমোক্রেটিক মেয়রদের কথা উল্লেখ করেছেন, যা তার প্রতিপক্ষকে দানব হিসেবে তুলে ধরার ধারাবাহিক প্রচেষ্টার অংশ। দেশের নাগরিকদের বিরুদ্ধে আইন প্রয়োগের দায়িত্ব সামরিক বাহিনীর নয়। সামরিক বাহিনীকে নাগরিকদের বিরুদ্ধে ব্যবহার করা হলে তা উদ্বেগের বিষয় বলে মন্তব্য করেন তিনি। সামরিক কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রেসিডেন্ট ট্রাম্প আরও বলেছেন, আমেরিকা ভেতর থেকে আক্রমণের শিকার এবং অনেক ক্ষেত্রে বিদেশি শত্রুর চেয়ে তাদেরকে মোকাবেলা করা কঠিন বলে উল্লেখ করেন তিনি। But more difficult in many ways because they don't wear uniforms. At least when they're wearing a uniform, you can take them out. These people don't have uniforms. But we are under invasion from within. I told Pete. ট্রাম্পের উদ্ভট বক্তব্য ও কর্মকাণ্ডে প্রতিপক্ষ দেশগুলো আমেরিকাকে নিয়ে হাসছে বলে মন্তব্য করেন ইউএস আর্মির অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল স্টিভ অ্যান্ডারসন। সাবেক এই সেনা কর্মকর্তার মতে ডোনাল্ড ট্রাম্প প্রতিনিয়ত দেশকে আরো দুর্বল করে দিচ্ছেন। তিনি বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আগে কিছু করতে হলে আমেরিকার প্রেসিডেন্টের অনুমতি চাইতেন, এখন তিনি আগে করেন পরে জানান।
গাজার শান্তি প্রস্তাব মেনে না নিলে হামাসের জন্য করুণ পরিণতি অপেক্ষা করছে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার হোয়াইট হাউসে প্রাঙ্গণে তিনি সাংবাদিকদের জানান, বড়জোর 3 থেকে 4 দিন সময় পাবে সশস্ত্র সংগঠনটি প্রস্তাবটি বিবেচনার। কারণ এরই মধ্যে আরব বিশ্ব, মুসলিম শক্তিধর দেশগুলো এবং ইসরায়েলে 20 দফার শান্তি পরিকল্পনা মেনে নিয়েছে। এখন সবাই তাকিয়ে আছে হামাসের দিকে। প্রস্তাবটি প্রত্যাখ্যান করলে সংগঠনটিকে সমূলে নির্মূল করা হবে বলে সতর্ক করেছেন ট্রাম্প। এদিকে ট্রাম্পের বোর্ড অফ পিসে থাকা সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারকে কূটনীতিতে চরম ব্যর্থ হিসেবে উল্লেখ করেছেন বিশ্লেষকরা। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে হোয়াইট হাউসের যৌথ সংবাদ সম্মেলনে সোমবার মধ্যপ্রাচ্যের শান্তি প্রতিষ্ঠায় 20 দফা পরিকল্পনার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি, জিম্মি মুক্তি, প্যালেস্টিনিয়ান বন্দী মুক্তি, এছাড়া হামাসকে নিরস্ত্র করে ও গাজায় অস্থায়ী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার এই পরিকল্পনার পুরো তদারকিতে থাকছে ট্রাম্পের নেতৃত্বে বোর্ড অব পিস। How long do you plan to give Hamas to respond to the ceasefire proposal you put out? Well, we're going to do about 3 or 4 days. We'll see how it is. All of the Arab countries are signed up. The Muslim countries all signed up. মঙ্গলবার হোয়াইট হাউস প্রাঙ্গণে প্রেসিডেন্টকে ঘিরে ধরেছিল সাংবাদিকরা। তিনি তাদের স্পষ্ট জানিয়ে দিয়েছেন, গাজা শান্তি প্রস্তাব মেনে না নিলে হামাসের জন্য করুণ পরিণতি অপেক্ষা করছে। তিনি জানিয়েছেন, বড়জোর 3 থেকে 4 দিন সময় পাবে সশস্ত্র সংগঠনটি প্রস্তাবটি বিবেচনার জন্য। Israel's all signed up. We're just waiting for Hamas, and Hamas is either going to be doing it or not, and if it's not, it's going to be a very sad end. কারণ এরই মধ্যে আরব বিশ্ব, মুসলিম শক্তিধর দেশগুলো এবং ইসরায়েল 20 দফার শান্তি পরিকল্পনা মেনে নিয়েছে। এখন সবাই তাকিয়ে আছে হামাসের দিকে। প্রস্তাবটি প্রত্যাখ্যান করলে সংগঠনটিকে সমূলে নির্মূল করা হবে বলেও সতর্ক করেছেন ট্রাম্প। We've killed about 25,000 Hamas, so certainly they paid a big price for October 7th. And this is a whole new group. You know, they come in and they come in and they keep coming. এদিকে ট্রাম্পের বোর্ড অব পিসে থাকা সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারকে কূটনীতিতে চরম ব্যর্থ হিসেবে উল্লেখ করেছেন বিশ্লেষকরা। তারা বলছেন, দীর্ঘদিন চেষ্টা করেও জাতিসংঘের বিশেষ দূত হিসেবে কোনো সফলতা পায়নি ব্লেয়ার। তাছাড়া প্যালেস্টিনিয়ানদের কাছেও বিশ্বাসযোগ্য নন টনি। Well, Blair was extremely ineffective for many years as the special envoy to the Quartet, being the body that is the US, UN, EU and Russia that were meant to give a serious push to the peace process. অবরুদ্ধ উপত্যকা কিংবা অধিকৃত ওয়েস্ট ব্যাংকের বাসিন্দাদের কাছে ব্লেয়ার ভীষণ অপছন্দের একজন মানুষ। গণবিধ্বংসী অস্ত্র আছে এমন অভিযোগ তুলে বুশের সাথে ইরাক যুদ্ধ শুরু করায় তাকে দেখতে পারেন না মধ্যপ্রাচ্যের অধিকাংশ মানুষ। لما تريد إسرائيل والولايات المتحدة الأمريكية كما أنه مجرم حرب بدوره في الحرب ضد العراق. ওদিকে জিম্মি পরিবারের পাশাপাশি ইসরায়েলি সেনাদের পিতামাতাও তাদের সন্তানদের যুদ্ধক্ষেত্র থেকে ফিরিয়ে আনতে তেল আভিভে বিক্ষোভ করেছেন। With the mothers of the hostages, because the mothers of Israel are as one. We stand with them until everybody are at home. The soldiers, the civilians, everybody. We want to end this war. We want our children back home. অন্যদিকে হামাসের জবাবের অপেক্ষায় যখন আন্তর্জাতিক অঙ্গন, সে সময় ত্রাণবাহী জাহাজ ফ্লোটিলার বহর ছুটছে ক্ষুধার্ত ও অবরুদ্ধ উপত্যকার বাসিন্দাদের দিকে। প্রায় 50টি বেসামরিক জাহাজের সমন্বয়ে গঠিত এই বহর ইসরায়েলি নৌ ব্লকেট ভেঙে প্যালেস্টিনিয়ানদের মাঝে ত্রাণ পৌঁছে দেওয়ার বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ। শারীরিকভাবে স্থূল সেনা কর্মকর্তাদের সমালোচনা করে তাদের অন্য কোনো পেশা বেছে নেওয়ার পরামর্শ দিয়েছেন ওয়ার সেক্রেটারি পিট হেগসেথ। মঙ্গলবার ভার্জিনিয়ার কোয়ান্টিকোতে মেরিন কোর মিউজিয়ামে দেশের শীর্ষ সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে দেয়া ভাষণে একথা বলেন তিনি। বর্তমান প্রশাসনের সিদ্ধান্ত সহজে মানতে না পারা সেনাদের স্বেচ্ছায় পদত্যাগের আহ্বান জানান তিনি। এ ডিপার্টমেন্ট আর আগের মতো থাকছে না জানিয়ে হেগসেথ বলেন, নাম পরিবর্তনের সঙ্গে এর মৌলিক কার্যক্রমেও পরিবর্তন আনা হবে। অনেকটা আকস্মিক নির্দেশনায় মঙ্গলবার খুব সকালে ভার্জিনিয়ার কোয়ান্টিকোর মেরিন কোর মিউজিয়ামে সমবেত হন দেশের শীর্ষ সামরিক কর্মকর্তারা। তাদের সামনে এক বিরল দীর্ঘস্থায়ী ভাষণ দেন ওয়ার সেক্রেটারি পিট হেগসেথ।
তিনি বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে সবকিছুতেই পরিবর্তন আসছে, তাই সামরিক বাহিনীতেও বড় ধরনের সংস্কার করা হবে। আগের চিন্তা ভাবনা থেকে সরে এসে দেশের সেনা বাহিনীকে বিশ্বের সর্বাধুনিক ও সবচেয়ে শক্তিশালী বাহিনীতে পরিণত করার প্রত্যয় জানান তিনি। বিশ্বের কোন শক্তি যেন আমেরিকার সেনাদের সামনে টিকতে না পারে, কেউ যেন তাদের ওপর শক্তি দেখাতে না পারে, সেভাবেই তাদের গড়ে তোলা হবে বলে জানান হেগসেথ। আগের প্রশাসনে লিঙ্গ, বর্ণ, রাজনৈতিক পরিচয়ের উপর ভিত্তি করে সেনা কর্মকর্তাদের অনৈতিক পদোন্নতি দেয়া হয়েছে বলে অভিযোগ করেন ওয়ার সেক্রেটারি। এমনকি কোথায় কিভাবে সেনাবাহিনীকে কাজে লাগানো প্রয়োজন সে বিষয়েও কোনো সঠিক সিদ্ধান্ত তারা নিতে পারেনি। রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে সেনাবাহিনীকে ব্যবহার করা হতো বলে অভিযোগ করেন হেগসেথ। তিনি বলেন, এখন আর এমন কিছু করার সুযোগ হবে না। পুরো বাহিনীতে আমূল পরিবর্তন আনার উপর গুরুত্ব দেন সেক্রেটারি। নতুন পরিকল্পনা মেনে নিতে না পারলে জেনারেলদের স্বেচ্ছায় পদত্যাগ করার পরামর্শ দেন তিনি। সরকারের সঙ্গে বৈরী মনোভাব নিয়ে কারো সেনাবাহিনীতে থাকা উচিত নয় বলে মনে করেন পিট হেগসেথ। যুদ্ধের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে শারীরিক ফিটনেস অত্যন্ত জরুরি বলে জানান ওয়ার সেক্রেটারি। শারীরিক সক্ষমতা ঠিক না থাকলে ভালোভাবে শত্রুকে মোকাবেলা করা সম্ভব হয় না। তাই জেনারেল ও সেনা কর্মকর্তাদের শারীরিক ফিটনেসের উপর জোর দেন তিনি। সোজা বলেন, যাদের শারীরিক সক্ষমতা যোদ্ধাদের মানদণ্ডে পড়বে না তাদের পদত্যাগ করে অন্য পেশায় চলে যাওয়ার আহ্বান জানান হেগসেথ। কর্মকর্তা সহ বাহিনীর প্রত্যেক সদস্যকে বছরে 2 বার পিটি টেস্টের আওতায় আনার পরিকল্পনার কথা জানান ওয়ার সেক্রেটারি। সেনা কর্মকর্তাদের যে কোনো মূল্যে সব ধরনের অপেশাদার আচরণ থেকে সরে আসার নির্দেশ দেন Pete Hegseth. And that's why today at my direction, the era of unprofessional appearance is over. No more beardos. The era of rampant and ridiculous shaving profiles is done. Simply put, if you do not meet the male-level physical standards for combat positions, cannot pass a PT test, or don't want to shave and look professional, it's time for a new position or a new profession. হাউসে পাশ হওয়া স্বল্পমেয়াদী সরকারি অর্থায়ন বিল সেনেটে দ্বিতীয় দফা পাশে ব্যর্থ হয়েছে। এর ফলে মঙ্গলবার মধ্যরাত থেকে শাটডাউন কার্যকর। বিলটি 55-45 ব্যবধানে ভেস্তে যায়। 2 ডেমোক্রেটিক সেনেটর ক্যাথরিন কর্টেজ এবং জন ফেটারম্যানের বিলের পক্ষে ভোট দিলেও 21 নভেম্বর পর্যন্ত সরকার সচল রাখার বিলটি আলোর মুখ দেখেনি। এদিকে এদিন অফিস অফ ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেট থেকে বিভিন্ন সংস্থার প্রধানকে শাটডাউনের মধ্যে গণছাঁটাইয়ের প্রস্তুতি নিতে নির্দেশ দেওয়া হয়েছে। এক্সে প্রকাশিত ওএমবি ডিরেক্টর রাসেল ভটের নথি থেকে জানা যাচ্ছে, ডেমোক্রেটদের বাধায় অচল হয়ে পড়েছে সরকারি কার্যক্রম। আর এই অচল অবস্থা কতদিন চলবে সে বিষয়ে কিছুই বলা যাচ্ছে না। তবে হাউস মাইনরিটি লিডার হাকিম জেফ্রিজ জানালেন, হেলথ কেয়ার উপেক্ষা করে কোনো বিলে সমর্থন দিতে পারে না নীল শিবির। অচল অবস্থার মুখে সরকার। মঙ্গলবার দিবাগত রাত 12:01 অচল হয়ে পড়বে অধিকাংশ ফেডারেল সংস্থা। হাউসে পাশ হওয়া স্বল্পমেয়াদী সরকারি অর্থায়ন বিলটি সেনেটে দ্বিতীয় দফা পাশে ব্যর্থ হয়, শাটডাউনের দ্বার প্রান্তে দেশ। মঙ্গলবার বিলটি 55-45 ব্যবধানে ভেস্তে যায়। 2 ডেমোক্রেটিক সেনেটর ক্যাথরিন কর্টেজ এবং জন ফেটারম্যান বিলের পক্ষে ভোট দিলেও 21 নভেম্বর পর্যন্ত সরকার সচল রাখার বিলটি আলোর মুখ দেখেনি, কারণ এজন্য প্রয়োজন ছিল অন্তত 60 সেনেটরের সমর্থন। এদিকে এদিন অফিস অব ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেট থেকে বিভিন্ন সংস্থার প্রধানকে শাটডাউনে গণছাঁটাইয়ের প্রস্তুতি নিতে নির্দেশনা দেওয়া হয়েছে। এক্সে প্রকাশিত ওএমবি ডিরেক্টর রাসেল ভটের নথি থেকে জানা যাচ্ছে, নীল শিবিরের বাধায় অচল হয়ে পড়তে যাচ্ছে দেশ। আর এই অচল অবস্থা কতদিন চলবে সে বিষয়ে কিছু বলা যাচ্ছে না। দ্য ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিসেস, এডুকেশন এবং লেবার সহ আরও কিছু ডিপার্টমেন্টের নথি পাঠানো হয়েছে। দ্য এনভায়রনমেন্টাল এজেন্সিতে 89% এবং এডুকেশনে 87% জনবল হয় ছুটি না হয় বরখাস্তের শিকার হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ওদিকে পরপর 2টি সিআর পাশে ব্যর্থতায় সেনেট মেজরিটি লিডার জন থুন বলেছেন, ডেমোক্রেটরা দেশকে অচল করে দেওয়ার পথ বেছে নিয়েছেন। On a bill already passed by the House, ready to be signed by the President.
আর হাউস মাইনরিটি লিডার হাকিম জেফরিস জানালেন হেলথ কেয়ার উপেক্ষা করে কোনো বিলে সমর্থন দিতে পারে না নীল শিবির। ক্যাপিটলের বাইরে সাংবাদিকদের তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে প্রেসিডেন্ট তার প্রতি বর্ণ বৈষম্য না করে সাহস থাকলে তার মুখের উপর কথা বলা উচিত। Willing and able to find a bipartisan path forward to fund the government in a way that actually meets the needs of the American people in terms of their health, their safety, and their economic well-being. সম্ভাব্য শাটডাউনের জন্য রিপাবলিকান এবং ডেমোক্রেটরা একে অপরকে দায়ী করছেন। গত গ্রীষ্মে মেডিকেইডে কাটছাঁটে হোয়াইট হাউসের পরিকল্পনায় মূলত বেঁকে বসেছে নীল শিবির। এদিকে হাউস অধিবেশন মুলতুবি থাকায় বুধবার আবারও সেনেটে সরকার সচলের স্বল্প মেয়াদী বিলটিতে ভোট হবে বলে জানিয়েছে এনবিসি নিউজ। শাটডাউনের ফলে অধিকাংশ ন্যাশনাল পার্ক বন্ধ থাকবে। সোশ্যাল সিকিউরিটি বা সামাজিক সুরক্ষা, মেডিকেয়ার, মেডিকেইড, ভেটারান্স অ্যাফেয়ার্স সেবা চালু থাকবে। সেনা সদস্য এবং টিএসএ এজেন্টদের কাজ চালিয়ে নিতে হবে। তবে 2 সপ্তাহের বেশি এই শাটডাউন বলবৎ থাকলে তাদের অর্থায়ন কঠিন হয়ে পড়বে। স্থায়ীভাবে চাকরি হারাতে পারেন হাজার হাজার ফেডারেল কর্মী। এর আগে 2018 সালে অচল অবস্থার মুখে পড়েছিল সরকার। সে সময় $3 বিলিয়ন অর্থনৈতিক ক্ষতির মুখে পড়তে হয়েছিল দেশকে। এলন মাস্কের মতো লোকজনকে ট্রিলিয়নিয়ার বানাতে রিপাবলিকানরা মেডিকেড সুবিধা কেড়ে নিতে চাইছেন বলে অভিযোগ করেছেন ডেমোক্রেটিক উইমেন ককাসের সদস্যরা। মঙ্গলবার ক্যাপিটল হিলে আয়োজিত সমাবেশে এ অভিযোগ করেন তারা। সমাবেশে ডেমোক্রেটিক কংগ্রেসউইমেন ক্যাথারিন ক্লার্ক অভিযোগ করেন, মেডিকেড সুবিধা কেড়ে নিয়ে দেশের 40% শিশুর জীবন ঝুঁকির মুখে ঠেলে দিতে চান রিপাবলিকানরা। রিপাবলিকান সমর্থিত 7 সপ্তাহের অস্থায়ী তহবিল বিলটি সেনেটে 55-45 ভোটে বাতিল হয়েছে। সরকারের ব্যয় বরাদ্দ বিলটিতে কয়েকজন ডেমোক্রেটিক সেনেটর সমর্থন দিলেও হেলথ কেয়ার সুবিধায় বরাদ্দ বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত না নেওয়ায় বিলটির বিরুদ্ধে অবস্থান নেন বেশিরভাগ ডেমোক্রেটিক সেনেটর। এর আগে হেলথ কেয়ার সুবিধায় বরাদ্দের শর্ত অন্তর্ভুক্ত করে ডেমোক্রেটিক আইন প্রণেতাদের উত্থাপিত বিলটিও সেনেটে 47-53 ভোটে মুখ থুবড়ে পড়ে। এদিকে সরকারকে অচলাবস্থার দিকে ঠেলে দিয়ে ডেমোক্রেটিক আইন প্রণেতারা দেশে অরাজক পরিস্থিতির সৃষ্টি করেছেন বলে সমালোচনা করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও ডেমোক্রেটিক আইন প্রণেতারা জানিয়েছেন দেশের কয়েক মিলিয়ন মানুষকে হেলথ কেয়ার সুবিধা থেকে বঞ্চিত করার অপচেষ্টা রুখে দাঁড়িয়েছেন তারা। ক্যাপিটল হিলে ডেমোক্রেটিক উইমেন ককাসের এক সমাবেশে কংগ্রেসউইমেন ক্যাথারিন ক্লার্ক অভিযোগ করেন, বিলিয়নিয়ারদের সুবিধা দিতেই দেশের বেশিরভাগ মানুষকে ঝুঁকিতে ফেলতে চাইছে ট্রাম্প প্রশাসন। দেশের 40% শিশু মেডিকেড সুবিধার মাধ্যমে চিকিৎসা পায় জানিয়ে ক্লার্ক বলেন, ইলন মাস্কের মতো ধনীদের ট্রিলিয়নিয়ার বানানোর চক্রান্তে দেশের শিশুরা ভয়ানক ঝুঁকিতে পড়তে যাচ্ছে। দেশের বেশিরভাগ মানুষকে সাথে নিয়ে মেডিকেড সুবিধা ফিরিয়ে আনতে ডেমোক্রেটরা প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি। ডেমোক্রেটিক কংগ্রেসউইমেন টেরেজা ফার্নান্ডেজ বলেন, সরকারের অচলাবস্থার কারণে দেশের মানুষকে কিছু সময় ভুগতে হলেও মেডিকেয়ারের মতো জরুরি সুবিধা বাতিল হলে ভবিষ্যৎ প্রজন্ম ভয়ানক ঝুঁকিতে পড়বে। রিপাবলিকান সহকর্মীরা মেডিকেয়ার সুবিধা বাতিল করে সরকারকে এগিয়ে নেয়ার পক্ষে অবস্থান নিয়েছেন জানিয়ে তিনি অভিযোগ করেন, দেশের বেশিরভাগ মানুষকে বিবেচনায় আনছেন না তারা। এদিকে ডেমোক্রেটিক কংগ্রেসউইমেন গ্রেস মেং অভিযোগ করেন, নারী ও শিশুদের হেলথ কেয়ার সুবিধা বাতিল করে বিলিয়নিয়ারদের পক্ষে অবস্থান নিয়েছে রিপাবলিকান সহকর্মীরা। দেশের বেশিরভাগ মানুষের স্বার্থে মেডিকেয়ার সুবিধা নিশ্চিত করতে ডেমোক্রেটিক আইন প্রণেতারা ঐক্যবদ্ধ বলেও জানান তিনি। অন্যদিকে মেডিকেয়ার সুবিধা কেড়ে নিতে রিপাবলিকানদের ষড়যন্ত্র যে কোনো মূল্যে প্রতিহত করার আহ্বান জানিয়েছেন ডেমোক্রেটিক কংগ্রেসউইমেন ইভেথ ক্লার্ক। জাহান মিথুন, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।